যুদ্ধবিরতির পরও পুরোপুরি থামেনি ইসরায়েলি সেনাবাহিনী। ধাপে ধাপে সেনা প্রত্যাহার, বন্দি বিনিময় ও মানবিক সাহায্য পাঠানোর প্রক্রিয়া চলমান। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। জ্বলছে কন্টেইনার, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সোনার দাম আকাশ ছোঁয়া, তবুও ইন্দোনেশিয়ায় সোনা কেনার হিড়িক। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে $4000। শেষ মুহূর্ত পর্যন্ত গাজার সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়েছে। এটাই হলো ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূলের পদ্ধতি। সমুদ্রের পাড়ে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করে কিভাবে হামাস নির্মূল করা হচ্ছে তা হয়তো খোদ নেতানিয়াহুই জানেন না। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কিছুক্ষণ পরই গাজার দেইল আল বালাহ শহরের কাছে জনাকীর্ণ উপকূলীয় সড়কে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে যেখানে বহু ফিলিস্তিনি নাগরিক হেঁটে যাচ্ছিলেন তার কাছাকাছি এলাকায় ট্যাঙ্কের গোলা বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। আল জাজিরার ফুটেজেও একই ঘটনা ধরা পড়েছে, যেখানে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে একটি ভবনে গোলা বর্ষণ করা হচ্ছে, যা জনবহুল রাস্তার খুব কাছে অবস্থিত। গোলা বর্ষণের পর ঘটনাস্থলের কাছে থাকা ফিলিস্তিনিদের দিকবিদিক ছুটতে দেখা যায়। ইসরায়েল এবং হামাস উভয়ই যুদ্ধবিরতির সর্বশেষ চুক্তিতে প্রকাশ্য সমর্থন জানিয়েছিল। আশা করা হয়েছিল যে মিশরের শার্ম এল শেখ শহরে এই চুক্তি দুপুর নাগাদ স্বাক্ষরিত হবে, তবে তাৎক্ষণিকভাবে চুক্তি স্বাক্ষরের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইসরায়েলি সরকার এটিকে অনুমোদন দেবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে একটি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ট্যাঙ্কের গোলা বর্ষণের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশে, দাউ দাউ আগুনে জ্বলছে একের পর এক কন্টেইনার। মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার এলাকা। আগুন নেভাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সম্প্রতি এমনই এক ভয়াবহ হামলার শিকার হয় ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। ৯ অক্টোবর রাতভর ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে বন্দর এবং জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। সে হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে দমকল কর্মীরা জ্বলন্ত শিপিং কন্টেইনারের আগুন নেভানোর চেষ্টা করছেন। যদিও ভিডিওটির অবস্থান বা তারিখ যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে টেলিগ্রামে গভর্নর ওলেহ কিপার জানান, এই হামলায় ইউক্রেনের ৩০,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এছাড়া বন্দরটিতে ভেজিটেবল অয়েল এবং কাঠের গুঁড়ো ভর্তি কন্টেইনারেও আগুন ধরে যায় বলেও জানান তিনি। গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকেই দেওয়া উচিত নোবেল পুরস্কার। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির খবরে রাজপথে উল্লাসের পাশাপাশি এমনই দাবি জানায় ইসরায়েলি নাগরিকরা। যুদ্ধবিরতির উল্লাসে ৯ অক্টোবর তেল আবিবের হোস্টেস স্কোয়ারের সামনে এভাবেই আনন্দ উৎসবে মেতে থাকতে দেখা যায় ইসরায়েলি নাগরিকদের। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ট্রাম্পের মুখোশ পরা এক ব্যক্তির সাথে কোমর দুলিয়ে নাচছেন কয়েকজন ইসরায়েলি। চারপাশে হই হট্টগোল, কারো হাতে ইসরায়েলি পতাকা, কারো হাতে আবার আমেরিকার। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকেই দেয়া হোক শান্তিতে নোবেল পুরস্কার। অসাধারণ এই বিজয় এনে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। এই চমৎকার যুদ্ধবিরতির চুক্তিটি সম্পন্ন করার জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েলিদের এই উল্লাসের মূলে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুগান্তকারী যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির ঘোষণা, যা গাজার চলমান যুদ্ধের ইতি টানতে এবং ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।
এদিকে গাজা যখন ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত, তখন হামাস ও ইসরায়েল সমঝোতা চুক্তিতে সম্মত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির খবরে উভয় পক্ষের ভূমিকাকেই সাধুবাদ জানান তারা। তাদের ভাষ্য, টানা 2 বছরের চরম ভোগান্তি ও আত্মত্যাগের পর বিরতির অপেক্ষায় ছিল যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানুষ। আল্লাহকে ধন্যবাদ, আমরা আনন্দে সারা রাত ঘুমাইনি। যুদ্ধবিরতিতে আমরা সবাই খুশি। এটি গাজার জনগণ এবং ফিলিস্তিনের জনগণের জন্য একটি মহান অর্জন। ইসরায়েলের আসলে এই চুক্তিতে রাজি না হয়ে কোনো উপায় ছিল না, কারণ এটাতে ট্রাম্প আছেন। ট্রাম্প এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতে চান এবং এদেশের জন্য কিছু করার কথা ভাবছেন। পাশাপাশি নিজেও নোবেল পুরস্কার পেতে চান। ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কারণে এই সমঝোতা চুক্তিটিকে একটি মহান অর্জন হিসেবে দেখছেন অনেক ফিলিস্তিনি। এমনকি ট্রাম্পের আগ্রহের কারণেই ইসরায়েল এই চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছে বলেও জানান ফিলিস্তিনের অনেক সাধারণ মানুষ। হামাস ইসরায়েল সংঘাতের দ্বিতীয় বার্ষিকীর ঠিক একদিন পরই মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ট্রাম্পের 20 দফা শান্তি কাঠামোর প্রাথমিক পর্যায় নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি এবং গাজায় শান্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা বিশ্ববাসীর। এই বছরের মাঝেই পানির নিচে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। পানির নিচে লম্বা সময় থাকা ও গবেষণা করার জন্য এই বসতিটি তৈরি করা হবে। যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা ডিপ ঘোষণা করেছে যে তারা এবছরের মধ্যেই সমুদ্রের নিচে মানুষের বসবাসের জন্য প্রথম স্থায়ী আবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ভ্যানগার্ড নামের এই ডুবো বাসস্থানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে 4 জন বিজ্ঞানী 1 সপ্তাহ পর্যন্ত একটানা থাকতে পারবেন। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে সমুদ্রের গভীরে মানুষের দীর্ঘ সময় ধরে উপস্থিত থাকার এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ডিপ এর বোর্ড সদস্য শন ওলপার্ট বলেছেন, সমুদ্র জ্ঞানের বিশাল ভান্ডার। তাদের লক্ষ্য মানুষকে পানির কাছে নিয়ে যাওয়া। পৃথিবীর 72% অংশ জুড়ে সমুদ্র। এখন আমরা দ্বিমাত্রিক প্রজাতি নই, আমরা ত্রিমাত্রিক প্রজাতি। সমুদ্র আমাদের বাসযোগ্য জীববৈচিত্র্যের 99% অংশ জুড়ে আছে। এই গ্রহের 3 বিলিয়ন মানুষের জন্য সমুদ্র প্রাথমিক প্রোটিন সরবরাহ করে। আমরা এখন যে অক্সিজেন থেকে শ্বাস নিচ্ছি তার বেশিরভাগই সমুদ্র থেকে আসে। আমাদের প্রযুক্তি এবং পদ্ধতি প্রয়োগ করে মানুষ যেন সমুদ্রে ফিরে যেতে পারে, আমাদের লক্ষ্য সেটাই। ভ্যানগার্ড প্রকল্পটি আসলে আরও বড় একটি পরিকল্পনার প্রথম ধাপ। ডিপ সংস্থাটি 2027 সালের মধ্যে সেন্টিনেল নামে একটি বিশাল মডুলার সিস্টেম চালু করার পরিকল্পনা করেছে। তাদের মূল উদ্দেশ্য হল স্থলে বা ভূমিতে মানুষ যেভাবে সহজে ঘুরে বেড়াতে ও গবেষণা করতে পারে, ঠিক তেমনি সমুদ্রের গভীরেও যেন অবাধে বিচরণ ও গবেষণা করা সম্ভব হয়। ভ্যানগার্ড বাসস্থানটি 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এর বিভিন্ন অংশ একত্রিত করার কাজ চলছে। সংস্থাটির লক্ষ্য হল এটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সার্টিফিকেশন কর্তৃপক্ষ DNV এর দ্বারা প্রত্যায়িত প্রথম ডুবো মানব বসতি হিসেবে প্রতিষ্ঠা করা। আরও বড় পরিসরে সেন্টিনেল বাসস্থানটি সমুদ্রের 200 মিটার গভীরে 28 দিন পর্যন্ত থাকার উপযোগী করে তৈরি করা হবে। এতে মুনপুল নামে একটি বিশেষ সুবিধা থাকবে, যা হল ঘরের মেঝের নিচে একটি খোলা অংশ। এর মাধ্যমে ডাইভাররা খুব সহজেই আবাসনের ভেতর থেকে সরাসরি সমুদ্রের তলদেশে যাতায়াত করতে পারবেন। ডিপ এর চূড়ান্ত লক্ষ্য হল মানুষকে জলজ পরিবেশে বসবাসের উপযোগী করে তোলা এবং সমুদ্র গবেষণার ধারণাকে পুরোপুরি বদলে দেওয়া। তারা বিশ্বাস করে সমুদ্রের রহস্য উন্মোচনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য হ্রাসের মতো বিশ্বের সবচেয়ে বড় কিছু সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। এই প্রকল্পটি সফল হলে তা মানব ইতিহাসের অন্যতম সেরা অর্জনগুলোর একটি হয়ে থাকবে। বর্তমানে বিশ্বজুড়ে এবং সেই সাথে বাংলাদেশে সোনার দাম আকাশচুম্বী। ঐতিহাসিকভাবেই সম্পদ জমা রাখার জন্য স্বর্ণকে একটি নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন অ্যাসেট হিসেবে দেখা হয়। যখন বিশ্বে যুদ্ধ, রাজনৈতিক সংঘাত কিংবা অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা স্টক মার্কেট বা অন্যান্য জায়গা থেকে টাকা তুলে স্বর্ণ কিনে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করেন। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে চীন, পোল্যান্ড ও তুরস্ক, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের উপর নির্ভরতা কমাতে বিপুল পরিমাণে সোনা কিনছে। ব্যাংকগুলো যখন একসাথে বিপুল পরিমাণে সোনা কেনা শুরু করে, তখন আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই দামও বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত দামের পরোয়া না করে সোনা কেনে, যা দাম বৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা পালন করে।
সারা বিশ্বে যখন সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে, ঠিক তখনই এক উল্টো চিত্র দেখা গেল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। দাম বাড়ায় সোনা বিক্রি না করে বরং সেখানকার মানুষ দোকানে ভিড় করছেন সোনা কেনার জন্য। তাদের বিশ্বাস সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে, তাই এখনই কিনে রাখা লাভজনক। 9 অক্টোবর বৃহস্পতিবার জাকার্তার সোনার দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম $4000 অতিক্রম করার পরেও ক্রেতাদের উৎসাহে কোনো কমতি ছিল না। জাকার্তার বাসিন্দা 22 বছর বয়সী তরুণী আমোরা ফাতারাস্কি বলেন, তিনি অন্য কোথাও বিনিয়োগ না করে সোনা কেনাটাকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন। দামের ঊর্ধ্বগতিতে আমি বেশ অবাক হয়েছিলাম। সত্যি বলতে গত বছর এই সময়ে দাম ছিল মাত্র 10 লক্ষ রুপিয়ার কাছাকাছি, কিন্তু এখন প্রায় 20 লক্ষ রুপিয়া। যতক্ষণ পর্যন্ত সোনা কেনার জন্য আমার কাছে অতিরিক্ত টাকা থাকে, আমি সবসময় অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে সোনায় বিনিয়োগ করার নিরাপদ বোধ করি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনার দোকান গ্যালারি 24 এর ব্যবস্থাপক জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকেই তাদের বিক্রি ব্যাপক হারে বেড়েছে। দোকানে আসা গ্রাহকদের মধ্যে 90%ই সোনা কিনছেন এবং মাত্র 10% গ্রাহক সোনা বিক্রি করতে আসছেন। বিশেষজ্ঞদের মতে এবছর এখন পর্যন্ত বিশ্বজুড়ে সোনার দাম 54% বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণে সোনা ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দুর্বল অবস্থান এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি মানুষের আস্থা।